পূর্ববর্তী ক্লাসে আমরা ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে একটু আলোকপাত করেছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায়ের অন্তর্গত যে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম তারই অন্তর্গত কার্স্ট টপোগ্রাফি, সে কার্স্ট টপোগ্রাফি সম্পর্কে আমরা একটু আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের একটা কথা বলে নিই, আগের দিন আমরা যে ভৌমজলের কাজ, সে কাজ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। সেখানে ভৌমজলের 3 ধরনের কাজ কথা বলেছিলাম আমি। ক্ষয় কাজ পদ্ধতির ক্ষেত্রে প্রথমটা হচ্ছে রাসায়নিক ক্ষয়, দ্বিতীয়টা হচ্ছে দ্রবণ ক্ষয়, আর অন্যান্য যে প্রক্রিয়া, সে অন্যান্য প্রক্রিয়ার মধ্যে অবঘর্ষ, ঘর্ষণ, জলপ্রবাহ ক্ষয়, এগুলো বিশেষ উল্লেখযোগ্য। এবার এই ক্ষেত্রে একটা কথা তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কার্স্ট টপোগ্রাফি, সেই কার্স্ট টপোগ্রাফির উপরেই, সেই অঞ্চলেই কিন্তু ভৌমজলটা বিশেষভাবে সেই অঞ্চলের ভূমিরূপের উপর তার যে প্রভাব, সে প্রভাব কিন্তু বিস্তার করে থাকে। এই ক্ষেত্রে আমরা ভৌমজলের ক্ষয়কাজ, অর্থাৎ সে কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলো, এবং কার্স্ট অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে আরও কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমরা বিস্তারিত একের পর এক জেনে নেব। আজকে আমরা ক্ষয়জাত কার্স্ট ভূমিরূপ অর্থাৎ ইরোশনাল কার্স্ট ল্যান্ডফর্ম সম্পর্কে একটু বিশেষ আলোকপাত করব। ঠিক আছে, তো তারও আগে আমরা জেনে নেব যে কার্স্ট ভূমিরূপ বা কার্স্ট অঞ্চল বলতে সাধারণত কি বোঝায়। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে কার্স্ট অঞ্চল, সেই কার্স্ট অঞ্চল যে সংজ্ঞা যদি বলা হয়, সেই ক্ষেত্রে বলতে পারে এই ক্ষেত্রে কাস্ট একটা জার্মান শব্দ। ঠিক আছে, কাস্ট হচ্ছে একটা জার্মান শব্দ। এটি সাধারণত ইন্দো ইউরোপীয় শব্দ একটা কর, কে আর এ থেকে এসছে, যার অর্থ হচ্ছে শিলা। ঠিক আছে, আবার স্লোভেনিয়া শব্দ ক্রাস, ঠিক আছে, কে আর এস, ক্রাস হচ্ছে অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তরময় ভূমি, যেটা ইংরেজিতে বলা হয় বেয়ার রকি গ্রাউন্ড। এক্ষেত্রে যদি আমি ভূমিরূপ বিদ্যায় সংজ্ঞা দিতে গিয়ে বলি, তাহলে কার্স্ট হলো সেই সমস্ত ভূখণ্ড যেখানে কি হবে, জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠ শিলা দ্রবীভূত হবে, শিলার ভৌত রাসায়নিক ধর্মের পুরোপুরি পরিবর্তন ঘটবে, এবং সেই সঙ্গে সেই অঞ্চলে যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ এবং সঙ্গে সঙ্গে জল নির্গম প্রণালী কিন্তু সেখানে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে উপপৃষ্ঠ শিলা কি হবে, দ্রবীভূত হবে। কেন? সেখানে কিসের উপস্থিতি থাকবে? সেখানে ভৌম জলের উপস্থিতি থাকবে। ঠিক আছে, সেই দ্রবণের ফলে কি হবে, শিলার ভৌত রাসায়নিক পরিবর্তন, সেই পরিবর্তন ঘটবে এবং সঙ্গে সঙ্গে সেই অঞ্চলের ভূমিরূপের বিবর্তন কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে পৃথিবীর উল্লেখযোগ্য যে কার্স্ট অঞ্চল, সেই কার্স্ট অঞ্চল কোথায় কোথায় রয়েছে। যদি আমি দেখি ইউরোপ মহাদেশ, সেই ইউরোপ মহাদেশের মধ্যে যে বিশেষ বিশেষ অঞ্চল রয়েছে, যেমন স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম কার্স্ট অঞ্চল। এছাড়াও ফ্রান্সের কোসেস অঞ্চল রয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো, কেনটাকি, টেনেসি, ইন্ডিয়ানা রাজ্য, কানাডার দক্ষিণের কিছু অংশ। এবার চলে আসো এশিয়া মহাদেশ। সেই এশিয়া মহাদেশের বিভিন্ন অংশেও কিন্তু এই কাস্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপের আমরা নিদর্শন পেয়ে থাকি। যেমন ভারতের ক্ষেত্রে যে উত্তরাখণ্ডের দেরাদুন, সেই দেরাদুনের তপকেশ্বর, তারপরে বিহারের সাসারাম, ছত্তিশগড়ের দুর্গ, রায়পুর, বাস্তার জেলা, বিলাসপুর, রাজনন্দগাঁও, জগদ্দলপুর। এছাড়াও গুজরাটের পোরবন্দর ও মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চল, সেই চেরাপুঞ্জি অঞ্চলেও কিন্তু এই কার্স্ট ভূমি লক্ষ্য করা যায়। এছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের নিকট বোরাগুহালু, এছাড়া পশ্চিমবঙ্গের জয়ন্তী অঞ্চলেও কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। চীনের কিছু কিছু অঞ্চলের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন কোয়াংশি অঞ্চল। ঠিক আছে, নিউগিনির
কেন্দ্রীয় ভূভাগ সেখানেও কিন্তু কার্স্ট ভূমিরূপ দেখা যায়। এছাড়াও যদি ওশিয়ানিয়া মহাদেশ লক্ষ্য করি, সেই ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, তারপরে পশ্চিম অস্ট্রেলিয়া ও ব্লু পর্বত অঞ্চলেই কার্স্ট ভূমিরূপের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায়। ঠিক আছে, সেই কার্স্ট ভূমিরূপ যে বিকাশ হয়ে থাকে এই সকল অঞ্চলে, কিছু কিছু কয়েকটা কথা তোমরা মনে রাখো। যেমন এই কার্স্ট ভূমিরূপ বিকাশের আদর্শ অবস্থা হতে গেলে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই অঞ্চলের একটা সুবিস্তৃততা থাকতে হবে। অর্থাৎ অঞ্চলটি কি হবে, যদি সুবিশাল হয় তাহলে দ্রবণের কাজ সেখানে পরিপূর্ণতা পাবে এবং সকল যে ভূমিরূপ সে ভূমিরূপের উদ্ভব সেখানে বিবর্তন কিন্তু ঘটবে। তারপরে দ্বিতীয় কি, সেখানে দ্রাব্য শিলার কিন্তু উপস্থিত থাকতেই হবে। কেন, যে ভূপৃষ্ঠের উপরে বা সামান্য নিচে যদি ক্যালসিয়াম কার্বনেট বা যেটা চুনাপাথর বলা হয়, এছাড়া ডলোমাইট, চক, জিপসাম, এই যে খনিজগুলো প্রত্যেকটাই কিন্তু এগুলো কি দ্রাব্য খনিজ, মানে সহজেই ভৌমজলের সংস্পর্শে এগুলো কি হয়, দ্রবীভূত হয়ে যায়। সেই জন্য এই কার্স্ট অঞ্চলে প্রধান একটা উল্লেখযোগ্য যে আদর্শ অবস্থার ক্ষেত্রে সেখানে দ্রাব্য শিলার উপস্থিত থাকতেই হবে। তারপরে কি, এই দ্রাব্য শিলা থাকলে হবে না, সেখানে শিলাস্তরের যে গভীরতা সেটা কি অধিক হতে হবে। যত বেশি কি পুরু হবে সেই সঙ্গে কি হবে, জলের যে অনুশ্রবণ সেটা বেশি হবে এবং ভূমিরূপের যে বিকাশ সেই বিকাশটা পরিপূর্ণতা লাভ পাবে। তারপরে কি, অপ্রবেশ্য শিলার অবস্থান, সেখানে দ্রাব্য শিলার নিচে একটা অপ্রবেশ্য স্তর থাকে, তাহলে কি হবে, দ্রাব্য যে জলের যে প্রবাহ সেই প্রবাহ কিন্তু ঘটবে। ঠিক আছে, এবং সেটা কিসের উপরে, অপ্রবেশ্য শিলার উপরে। তারপর অঞ্চলটি ভূপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত থাকতে হবে, যাতে করে সেই ভৌমজলটা হচ্ছে সেই অঞ্চলের স্থানীয় ক্ষয় সীমার সৃষ্টি করে থাকে এবং দ্রবণ ক্ষয়কে আরো দ্রুততর করে থাকে। তারপর এই ভৌমজলের যে উৎস, তোমরা আগের দিন জেনেছো যে ভৌমজলের প্রধান যে উৎস সেটা হচ্ছে অধঃক্ষেপণ। সেই অধঃক্ষেপণের মধ্যে প্রধান যেটা আসছে সেটা হচ্ছে বৃষ্টিপাত। যে এলাকা, সে এলাকাটা কি হতে হবে, মাঝারি থেকে পর্যাপ্ত মাত্রায় সেখানে বৃষ্টিপাত যদি হয় তবেই কিন্তু জল সহজে সেখানে নিম্নগামী হবে এবং দ্রবণ ক্ষয়, সেই দ্রবণ ক্ষয়টাও সক্রিয় থাকবে, যাতে করে যে ভৌমজল সেই ভৌমজলের ভান্ডারটা সমৃদ্ধ হবে। তো বলা হয়, মনে করা হয় যে 30 সেন্টিমিটার যদি কম বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু কোনো মতেই দ্রবণ প্রক্রিয়াটা শুরু হয় না। ঠিক আছে, এই হচ্ছে কয়টা যে আদর্শ অবস্থা, সে আদর্শ অবস্থার কথা বললাম। কিসের জন্য, কার্স্ট যে ভূমিরূপ, সে কার্স্ট ভূমিরূপ বিকাশের ক্ষেত্রে কি কি আরেকবার ভালো করে জেনে নাও। সে অঞ্চলের সুবিস্তৃত থাকতে হবে, তারপরে কি দ্রাব্য শিলার উপস্থিত থাকতে হবে, তারপরে সে দ্রাব্য শিলাস্তরের যে গভীরতা সেটা অধিক হতে হবে, তারপরে অপ্রবেশ্য শিলার অবস্থান থাকতে হবে, আর অঞ্চলটি কি হবে, ভূপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে, মানে অধিক উচ্চতা থাকতে হবে, আর পর্যাপ্ত পরিমাণ বা যথেষ্ট পরিমাণ সেখানে বৃষ্টিপাত হতে হবে। একটা কথা মাথায় রেখো যে 30 সেন্টিমিটারের কম যদি বৃষ্টিপাত হয়, 30 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হলে সেই অঞ্চলে কিন্তু কার্স্ট ভূমিরূপ কোনো মতেই বিকাশ লাভ করতে পারে না। এবার আমরা জেনে নেব, এখন দেখা যাচ্ছে যে ভৌমজলের যে কাজ, সে ভৌমজল কি করে থাকে, কোনো কোনো ক্ষেত্রে ক্ষয় করে থাকে আবার সঞ্চয় করে থাকে। এবার আমরা জেনে নেব যে কার্স্ট ভূমিরূপ, সে কার্স্ট ভূমিরূপ ক্ষেত্রে ক্ষয়জাত যে ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপগুলো কি কি রয়েছে একটু আলোকপাত করো। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত কার্স্ট ভূমিরূপগুলি দুই ভাগে, একদিকে দেওয়া আছে ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ আর একদিকে রয়েছে সঞ্চয়জাত ভূমিরূপ। এবার ক্ষয়জাত যে বিভিন্ন ভূমিরূপ, সেই ভূমিরূপের মধ্যে যেটা প্রথমে রয়েছে দেখো ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। সেই ভূপৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে প্রথমে আছে টেরারোসা, ল্যাপিস, গ্রাইক, তারপর চুনাপাথরের মেঝে। এই ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে আবার আছে অবনমিত ভূমিরূপ। কি কি রয়েছে, সিঙ্কহোল, সোয়ালো হোল, পনর, ডোলাইন, দ্রবণ প্যান্ট, কার্স্ট হ্রদ, কার্স্ট জানালা, উভালা, পলজে, কার্স্ট সমভূমি। ঠিক আছে, এবার একটা কথা মাথায় রাখবে যে ভৌমজল যখন ক্রিয়া করে তার সঙ্গে সঙ্গে সেই অঞ্চলে যদি কোনো নদী বা জলপ্রবাহ থাকে সেগুলো কিন্তু সেখানে একসঙ্গেই সেই অঞ্চলে ভূমিরূপের ক্ষয়ের উপর প্রভাব বিস্তার করে থাকে। সেই ক্ষেত্রে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন অধঃপ্রবিষ্ট নদী উপত্যকা, গিরিখাত,
শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা, তারপরে পুনরুত্থিত উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ ও সেতু সৃষ্টি হয়ে থাকে। তারপরে ভূগর্ভস্থ ভূমিরূপের মধ্যে গুহা, ভূগর্ভর আর অন্যান্য যে অবশিষ্ট ভূমিরূপের মধ্যে রয়েছে হামস এবং কার্স্ট স্ট্রিট। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। এইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তার মধ্যে দেখো এই ক্ষয়জাত ভূমিরূপগুলোর মধ্যে প্রতিটা তোমাদের কিন্তু সিলেবাসে নেই। কি কি রয়েছে দেখো, সিঙ্কহোল রয়েছে, সেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। ডোলাইন রয়েছে, কার্স্ট হ্রদ রয়েছে, গুহা রয়েছে, আর রয়েছে ভূগর্ভর। ঠিক আছে, তার এইভাবে এই কার্স্ট ভূমিরূপগুলোর মধ্যে এই বিশেষ বিশেষগুলো আজকে কিন্তু আমরা আলোচনা করব। আর পরবর্তী ক্লাসে আমরা সঞ্চয়জাত যে ভূমিরূপ সেগুলো সম্পর্কে জেনে নেব। কি কি রয়েছে আজকে একটু আলোপাত দেখে নাও একবার। স্ট্যালাকটাইট রয়েছে, ড্রিপ স্টোন রয়েছে, স্ট্যালাগমাইট রয়েছে, স্তম্ভ রয়েছে, আর রয়েছে কি হেলিকটাইট, হেলিগমাইট, গ্লোবুলাইট, অ্যান্থোডোটাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকে তোমাদের সিলেবাসের সরি যে অন্তর্গত যে বিভিন্ন ক্ষয়জাত কার্স্ট ভূমিরূপ, সিঙ্কহোল, ডোলাইন, কার্স্ট হ্রদ, আর রয়েছে গুহা আর ভূগর্ভর, এই সম্পর্কে একটু আজকে জেনে নেব। ঠিক আছে, তার প্রথমে দেখো তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে কার্স্ট ভূমিরূপের মধ্যে সিঙ্কহোল। সিঙ্কহোল কাকে বলা হয় দেখো, পুরোটাই কি চুনাপাথর গঠিত অঞ্চলে, সেখানে কি হবে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় কাজ করবে এবং ভূপৃষ্ঠে কিরকম ভূমিরূপ সৃষ্টি করবে, ফানেল আকৃতির মুখ সর্বপ্রথম সৃষ্টি করবে। কিরকম ভাবে সেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সৃষ্টি করবে। তাহলে এই ক্ষেত্রে এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তকেই সাধারণত সিঙ্কহোল বলা হয়ে থাকে। ঠিক আছে, তো বোঝা গেল তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করবে এবং ফানেল আকৃতির মুখ নিয়ে সেখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সৃষ্টি করবে। প্রাথমিকভাবে এই ক্ষয়কার্যের ফলেই এই সিঙ্কহোলের সৃষ্টি হয়। এগুলো বলছে এর যে গভীরতা সেটা সাধারণত 30 মিটার হতে পারে থাকে, আর এর যে পরিধি কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 100 মিটারও হয়ে থাকে, আবার এর যে ক্ষেত্রফল সেটা কয়েকশো বর্গমিটারও হয়ে থাকে। এবার এই যে সিঙ্কহোল, সেই সিঙ্কহোলগুলো কি হয় অনেক সময় পাশাপাশি প্রসারিত এবং সংযুক্ত হয়ে যৌগিক যে সিঙ্কহোল সেগুলো কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, তো এইভাবে আর কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক্ষেত্রে, দ্রবণ ক্ষয় ও ধসের ফলে সাধারণত কি হয় সিঙ্কহোল আরো অপেক্ষাকৃত বৃহত্তর গর্ত সৃষ্টি করে থাকে, যাকে বলা হয়ে থাকে সোয়ালো হোল। ঠিক আছে, তো বোঝা গেল দ্রবণ ক্ষয় এবং ধস, সে ধস কার্য যখন আরো বেশি হবে, যখন সিঙ্কহোলের আকার আকৃতি আরো বেশি হবে, তার পরিধি আরো বেশি হবে, গভীরতা যখন আরো বেশি হবে, তখন কি হয় সৃষ্টি হয় যে বিশেষ ভূমিরূপ, তাকে বলা হয় সোয়ালো হোল। ঠিক আছে, তারপরে অনেক ক্ষেত্রে আবার এই যে গর্তের গভীরতা মানে সোয়ালো হোলের গভীরতা যখন আরো বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে সিঙ্কহোল বা সোয়ালো হোল থেকে ভূগর্ভস্থ যে গুহা সেই পর্যন্ত বিস্তৃত স্তম্ভদণ্ডের মতো অনেক সময় কি উলম্ব অত্যন্ত খাড়া যে সুড়ঙ্গ পথ, সেই খাড়া সুড়ঙ্গ পথটাই হচ্ছে যাকে বলা হয় পোনর, বা যুগোস্লাভিয়া একেবার পোনর বলা হয়, আর ফ্রান্সে বলা হয় অ্যাভেন। ঠিক আছে, তো এই হচ্ছে সিঙ্কহোল। তাহলে প্রাথমিকভাবে কি হচ্ছে, চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করছে এবং ক্ষয়কার্যের ফলে সেখানে কি হয় ফানেল আকৃতির মুখ নিয়ে সর্বপ্রথমেই সেখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি করছে। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফানেল আকৃতির গর্তই হচ্ছে সিঙ্কহোল, এবং পরবর্তীতে সে দ্রবণ প্রক্রিয়া যখন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে ধস কার্যটাও সংঘটিত হচ্ছে, তাহলে এইভাবে দ্রবণ ক্ষয় এবং ধস একসঙ্গে সেখানে কার্য করে কি হচ্ছে সোয়ালো হোল সৃষ্টি হচ্ছে। মানে গভীরতা এবং আকার আকৃতি বেশি হলেই সেটা সোয়ালো হলে পরিণত হচ্ছে। তারপরে হচ্ছে পোনর বা অ্যাভেন, কি বলা হয় যে সিঙ্কহোল এবং সোয়ালো হোল থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত বিস্তৃত যে উলম্ব
অত্যন্ত খাড়া যে সুড়ঙ্গ পথ, সেই অত্যন্ত খাড়া সুড়ঙ্গ পথকেই বলা হয়ে থাকে পোনর যুগোস্লাভিয়ায়, আর ফ্রান্সে বলা হয় অ্যাভেন। ঠিক আছে, কোথায় লক্ষ্য করা যায়? সাধারণত ভারতে যে লক্ষ্য করো, ছত্তিশগড়ের ধামতারি বলে একটা জায়গা রয়েছে, সেই ধামতারিতে এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়, শৃঙ্খল। ঠিক আছে, তারপরে তোমাদের সিলেবাসে রয়েছে ডোলাইন। সে ডোলাইন সম্পর্কে একটু আমরা জেনে নেব। ডোলাইন কাকে বলা হয়? দেখো, ইংরেজি শব্দ একটা ডোলাইন স্লোভেনিয়া শব্দ ডোলিনা থেকে এসছে, DOLINA, ডোলিনা, যার অর্থ হচ্ছে ভূদৃশ্যের মধ্যে অবনমন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অবনমিত হয়ে কোনো জায়গা। ঠিক আছে, সেখান থেকেই এই শব্দের উদ্ভূত হয়েছে। তাহলে পূর্বতন কোনো যুগোস্লাভিয়ায় যে বিশুদ্ধ চুনাপাথর গঠিত অঞ্চলে শুষ্ক নদী উপত্যকায় শৃঙ্খল ও সোয়ালহল ক্রমাগত প্রসারিত হয়ে যে বৃহদাকার আবদ্ধ নিম্নভূমি তৈরি হয় তাকেই ডোলাইন বলা হয়ে থাকে। বোঝা গেল সহজভাবে বলতে গেলে কি, যে অনেকগুলি শৃঙ্খল বা সোয়ালহল একত্রে মিলিত হয়ে যে বৃহৎ আবদ্ধ গর্তের সৃষ্টি করে তাকেই ডোলাইন বলা হয়। তাহলে একটা কথা মাথায় রাখবে, এক্ষেত্রে শৃঙ্খল বা সোয়ালহল একত্রে মিলিত হচ্ছে, তার আকার আকৃতি আরো বেশি বৃদ্ধি পায় এবং সেটা কি অবনমিত হয়ে যায়, তার ফলে কি আবদ্ধ গর্তটা কি মনে হয় আবদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ডোলাইন। সেই ডোলাইনের ব্যাস সাধারণত 50 থেকে 100 মিটার হয়ে থাকে, আর গভীরতা 2 থেকে 10 মিটার হয়ে থাকে। দেখতে সেটা বৃত্তাকৃতি হতে পারে, আবার উপবৃত্তাকারও হয়ে থাকে। ঠিক আছে, কোথায় লক্ষ্য করা যায় এটা? সাধারণত অন্ধ্রপ্রদেশের বোরাগুহালু যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের নিকটে এরকম আদর্শ ডোলাইন লক্ষ্য করা যায়। এবার এই ডোলাইনকে আবার উৎপত্তি অনুসারে 5টা ভাগে ভাগ করা হয়। সেই শ্রেণীবিভাগটি করেছেন সুইটিং বলে একজন ভূবিজ্ঞানী 1972 সালে, উইলিয়াম 1969 সালে, জেনিংস 1971 সালে। এইভাবে মোটামুটি 5 ধরনের ডোলাইনের কথা তারা বলেছেন। প্রথমটা কি বলছে, যে দ্রবণ ডোলাইন বা যেটা বলা হয় সলিউশন ডোলাইন। তাহলে চুনাপাথরের ফাটল ও দারণ যেখানে মিলিত হয় সেখানে দ্রবণ কার্যের প্রাধান্যের ফলে ফানেল আকৃতির যে ডোলাইন সৃষ্টি হয়, এটাই হচ্ছে দ্রবণ ডোলাইন। ঠিক আছে, বোঝা গেল। তাহলে চুনাপাথর যুক্ত অঞ্চলে ফাটল এবং দারণ যেখানে মিলিত হচ্ছে সেখানে দ্রবণ কাজ বেশি হচ্ছে, তার ফলে সেখানে কোন আকৃতির সৃষ্টি করছে? ফানেল আকৃতির ডোলাইন সৃষ্টি হয়। ঠিক আছে, এবার এর যে চারপাশের দেয়াল সাধারণত মৃদু ঢালু হয়ে থাকে, এর মধ্যে আবার জলাভূমি বা টেরারোসাও লক্ষ্য করা যায়। তারপরে দ্বিতীয় যে ভাগ ডোলাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে ধসন বা কলাপসড ডোলাইন বলা হয়ে থাকে। তাহলে ডোলাইনের যে চুনাপাথর গুহা, সেই গুহার ছাদ ধসে উপবৃত্তাকার ডোলাইন সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ডোলাইন চুনাপাথরের যে গুহার ছাদ, সেই গুহার ছাদ অনেক সময় কি হয় ধসে যায়, অর্থাৎ ধস কার্যটা এখানে বেশি প্রাধান্য পায়। তাহলে এইভাবে চুনাপাথরের গুহার ছাদ ধসে গিয়ে অনেক ক্ষেত্রে উপবৃত্তাকার যে ডোলাইন সৃষ্টি হয়, সেই উপবৃত্তাকার ডোলাইনটাই হচ্ছে ধসন ডোলাইন। এবার এর যে দেওয়াল, সে দেওয়াল অনেকটাই খাড়া হয়। ঠিক আছে, তারপরে তৃতীয় যে ভাগ, সে তৃতীয়টা হচ্ছে অবনমিত ডোলাইন। কাকে বলা হয়? যেটা ভূপৃষ্ঠ যে অদ্রাব্য শিলাস্তর নিচে ওজনের ভারে অনেক সময় কি হয় বসে যায়। তাহলে এইভাবে ভূপৃষ্ঠ যে শিলাগুলো কি হয় দ্রবীভূত হয় না। তাহলে এইভাবে অনেক সময় চুনাপাথর গঠিত অঞ্চলে অনেক অদ্রাব্য শিলাস্তর সেখানে উপস্থিতি আমরা লক্ষ্য করি বা লক্ষ্য করা যায়। তার ফলে কি হয়, সেগুলো কি হয় দ্রবীভূত হয় না, নিজের ভার বা ওজন সেটা বেশি হয়ে যায়। বেশি হওয়ার ফলে সেটা অনেক সময় বসে গিয়ে অবনমিত হয়। তাহলে এইভাবে অবনমিত হয়ে এই সাবসিডেন্স ডোলাইন সৃষ্টি হওয়া, যেটা বলা হয় অবনমিত ডোলাইন, সেটার সৃষ্টি হয়ে থাকে। তারপরে হচ্ছে নিম্নস্থ কার্স্ট ধসন, যেটা সাবজাসেন্ট ডোলাইন। কাকে বলা হয়? এটা সাধারণত যে অভ্যন্তর, সে ভূ অভ্যন্তরের চুনাপাথর দ্রবীভূত ও সঙ্গে সঙ্গে সেটা যদি অপসৃত হয়ে যায়, তার ফলে যে ভূপৃষ্ঠ অদ্রাব্য শিলাস্তর এইভাবে অনেক সময় ধসে গিয়ে ডোলাইনের সৃষ্টি হয়ে থাকে।
আর 5 বা শেষ 5 ধরনের যে ডোলাইন সেটা হচ্ছে ককপিট ডোলাইন। এটা কোথায় লক্ষ্য করে? সাধারণত যেখানে অত্যধিক যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত বা বৃষ্টিবহুল অঞ্চলে, সাধারণত ক্রান্তীয় অঞ্চলে চুনাপাথর স্তর সেখানে যদি তির্যকভাবে বিন্যস্ত থাকে, তার ফলে দ্রুত দ্রবণ কাজ হয়। সেই দ্রবণ কার্যের ফলে পাশাপাশি ডোলাইনগুলো একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারকাকৃতির যে গর্ত সৃষ্টি করে থাকে, সেই গর্তগুলিকেই ককপিট বলা হয়। এবার এক্ষেত্রে খাড়া যে ঢালু গোলাকার অবশিষ্ট পাহাড় অনেক সময় হামস সৃষ্টি হয়ে থাকে। সাধারণত জ্যামাইকাতে এই ধরনের লক্ষ্য করা যায়। বোঝা গেল? তাহলে কি বলছে? অত্যধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সেখানে চুনাপাথরের স্তর তির্যকভাবে অবস্থান করে, সেই তির্যকভাবে বিন্যস্ত থাকার ফলে সেখানে দ্রুত দ্রবণ কাজ হয়। সেই দ্রবণের ফলেই পাশাপাশি ডোলাইনগুলো একসঙ্গে যুক্ত হয়, একত্রিত হয়ে যায়। সে একত্রিত হলে সেখানে দেখতে অনেকটা তারকাকৃতি মনে হয়, অর্থাৎ গর্তগুলি তারকাকৃতি সৃষ্টি করে থাকে। এইভাবে একে বলা হয় ককপিট ডোলাইন। তাহলে 5 ধরনের ডোলাইন লক্ষ্য করা যায়। বললাম দ্রবণ ডোলাইন, ধসন ডোলাইন, অবনমিত ডোলাইন, নিম্নস্থ কাস্ট ধসন, আর হচ্ছে ককপিট ডোলাইন। এবার একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে দ্রবণ আর ক্ষয় যদি সেটা বেশি হয়ে যায়, তাহলে সেই ডোলাইন অনেক সময় কি হয়, দ্রবণ প্যান, উভালা, পোলজে এই ধরনের ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে? তাহলে একটু জেনে নাও যে দ্রবণ প্যান বা সলিউশন প্যান কাকে বলে, উভালা কাকে বলে, আর পোলজে কাকে বলে। ভালো করে একটু মনে রাখো বা দেখো যে চুনাপাথর গঠিত অঞ্চলে ক্রমাগত দ্রবণ কাজ সেটা হয়ে থাকে। এর ফলে ডোলাইন ক্রমশ প্রসারিত হয়ে যায়। এইভাবে প্রসারিত হয়ে হয়ে কি হয়, অনেক সময় অতি বৃহৎ কিন্তু অগভীর যে নিম্নভূমির সৃষ্টি হয়ে থাকে, যাকে বলা হয় দ্রবণ প্যান। কোথায় লক্ষ্য করা যায়? এটা সাধারণত যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটন এবং ইন্ডিয়ানার উচ্চ লস্ট নদী উপত্যকায় এই ধরনের দ্রবণ প্যান লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে উভালা চুনাপাথর গঠিত অঞ্চলে ডোলাইন অপেক্ষা বৃহৎ আকার, গভীর, প্রশস্ত তলদেশ বিশিষ্ট যে নিম্নভূমি, সেই নিম্নভূমিটাই হচ্ছে উভালা। এই উভালার ব্যাস সাধারণত 3000 ফুট হয়ে থাকে। কোথায় লক্ষ্য করা যায়? সাধারণত এটা উভালাটা সাধারণত যে সুবিস্তৃত মানে সুবৃহৎ চুনাপাথর, সেই চুনাপাথর গুহার ছাদ ধসে গিয়ে উভালার সৃষ্টি হয়ে থাকে। এবং উভালা যে ক্ষেত্রীয় মান সেটা কিন্তু অনেক সময় বেশি হয়ে থাকে। ঠিক আছে? এটাও সাধারণত যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটন অঞ্চল, সেই ওয়াশিংটন অঞ্চলেও লক্ষ্য করা যায়। ঠিক আছে? তারপরে দেখো চুনাপাথর গঠিত অঞ্চলে আরো এক ধরনের বিশেষ ভূমিরূপ, অর্থাৎ এই ডোলাইনের অন্তর্গত, সেটা হচ্ছে পোলজে। এই উভালা অপেক্ষা বৃহদাকার, অর্থাৎ উভালা যেখানে সৃষ্টি হয়েছে সেখানে যদি ক্ষয় দ্রবণের বেশি হয়ে যায়, তাহলে তার যে আকার আকৃতি সেটা আরো বৃহৎ হয়ে যায়, দীর্ঘায়িত হয়ে যায়, এবং তলদেশটা কি হয়, আরো বেশি সমতল হয়ে যায়। তার ফলে চারিদিক খাড়া দেওয়াল বিশিষ্ট যে নিম্নভূমি অবস্থান করে, তাকে বলা হয় পোলজে। ঠিক আছে? তাহলে উভালা অপেক্ষা বৃহৎ আকার, দীর্ঘায়িত এবং সমতল তলদেশযুক্ত চারিদিকে খাড়া দেওয়াল বিশিষ্ট যে নিম্নভূমি, তাকে বলা হয় পোলজে। কোথায় লক্ষ্য করা যায়? সাধারণত পূর্বতন যে যুগোস্লাভিয়া, সে যুগোস্লাভিয়ার লিভেনো পোলজে, এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম। এছাড়া ছত্তিশগড়ের রায়পুরের ধামতারিতে এই ধরনের পোলজে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তারপরে আমরা আরো এক ধরনের বিশেষ যে ভূমিরূপ, সেটা হচ্ছে কার্স্ট গুহা ও ভূগহ্বর সম্পর্কে একটু আমরা জেনে নেব। ঠিক আছে? দেখো চুনাপাথর গঠিত অঞ্চলে কি হয়, চুনাপাথর গঠিত অঞ্চলে ভূগর্ভে ভৌমজলতল স্তরের নিকটে অথবা সামান্য নিচে দ্রবণ ক্ষয় ও শিলাস্তর ধসে গিয়ে যে ছোট গর্ত বা শূন্যস্থান সৃষ্টি করে থাকে, তাকেই কার্স্ট গুহা এবং সেটা
সেটা যদি আকৃতি আরো বেশি বৃহৎ হয় তাকে আমরা গুহা বলে থাকি। ঠিক আছে, তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলে কি হয়, ভূগর্ভের যে ভৌমজল স্তর সেই জলস্তরের নিকটে অথবা সামান্য নিচে, যেখানে কি হবে দ্রবণ ক্ষয়টা বেশি হবে, সে দ্রবণ ক্ষয়ের ফলে শিলাস্তর অনেক সময় ধসে যায়। সে ধসে গিয়ে অনেক সময় ছোট গর্ত বা সেখানে শূন্যস্থান বা কোনো ফাঁক বা গ্যাপ সৃষ্টি করে থাকে। সেটা যদি আকৃতি ছোট হয় তাকে কার্স্ট গুহা, এবং সেটা যদি আকৃতি আরো বেশি বৃদ্ধি পায় তাকে বলা হয় ভূগহ্বর। ঠিক আছে, এরপরে যে গুহা বা ভূগহ্বর সেটা উল্লম্ব ভাবে বা অনুভূমিক ভাবে দুইভাবেই কি হয়ে থাকে, বিস্তৃত থাকে। তারপরে এগুলি একতল, দ্বিতল বা বহুতল এরকম বিশিষ্ট হয়। তারপরে ভারতের কোথায় কোথায় লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় এটা সাধারণত অন্ধ্রপ্রদেশে যে বোরা গুহালু, সেই বোরা গুহালু অঞ্চলে এই ধরনের কার্স্ট গুহা এবং ভূগহ্বর লক্ষ্য করা যায়। এছাড়া সুইজারল্যান্ডের হোলক গুহা, তারপরে গুফ্রে বার্জার, ফ্রান্সে এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপরে আমরা কার্স্ট হ্রদ বা যেটা বলা হয়ে থাকে কার্স্ট লেক সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, শৃঙ্খল ও ডোলাইনের যে নিম্নাংশ জলপৃষ্ঠের উপরে থাকলে তাতে বৃষ্টির জল বা জলধারার জল জমা হয়ে সেখানে হ্রদ সৃষ্টি করে থাকে। এইভাবে ডোলাইনের ক্ষেত্রে বড় বড় যে হ্রদ, সেই বড় বড় হ্রদগুলোকে বলা হয়ে থাকে কার্স্ট হ্রদ বা কার্স্ট লেক। বোঝা গেল? তাহলে শৃঙ্খল ও ডোলাইনে যদি নিম্নাংশ কি হয়, জলপৃষ্ঠের উপরে অবস্থান করে এবং তাতে সেখানে কোনো বৃষ্টি জল হতে পারে বা কোনো নদীর জল সেখানে যদি সঞ্চিত হয়, তাহলে এইভাবে জল একত্রে জমা হয়ে একসঙ্গে জল জমা হয়ে সেখানে কি হয়, নিম্নভূমিতে অনেক সময় জলাশয় বা হ্রদের মতো যে অঞ্চল সেটা সৃষ্টি করে থাকে, যেটা বলা হয়ে থাকে কার্স্ট হ্রদ বা কার্স্ট লেক। কিভাবে সৃষ্টি হয়ে থাকে? সাধারণত ডোলাইনের যে তলদেশ, সেই তলদেশে কোনো অন্তর্ধৌত কাদা সঞ্চিত হয়, তো সেই অন্তর্ধৌত কাদা সঞ্চয়ের ফলে ছিদ্র মুখটা আবদ্ধ হয়। সে আবদ্ধ হয়ে গিয়ে নিচের দিকে জলের আর অনুশ্রবণটা হয় না, তার ফলে সেখানে জলটা জমা হয়। বুঝতে পেরেছো? তাহলে ডোলাইনের তলদেশে অন্তর্ধৌত যে কাদা, সে কাদা জমা হয়। সেই জমা হলে তার যে ছিদ্রমুখ সেটা আবদ্ধ হয়ে যায় এবং সেই অঞ্চলে সেই বৃষ্টি হলে সেই বৃষ্টির জল কিংবা কোনো কারণে যদি সেখানে কোনো ছোট ছোট নদী প্রবাহিত হয়, সে নদীর জল গিয়ে সেখানে যদি পড়ে বা জলধারার জল সেখানে পড়ে, তাহলে কি হয়, পুকুর বা জলাশয়ের মতো জল সেই অবনমিত অঞ্চলে সঞ্চিত হয়। এই সঞ্চয়ের ফলে পুরো অঞ্চলটা হ্রদ বা জলাশয়ের মতো দেখতে মনে হয়, যাকে বলা হয় কার্স্ট হ্রদ বা কার্স্ট লেক। ঠিক আছে, কোথায় লক্ষ্য করা যায়? সাধারণত যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে এই ধরনের অনেক কার্স্ট হ্রদ কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপরে তোমরা দেখো বিভিন্ন ধরনের যে ক্ষয়জাত কার্স্ট ভূমিরূপ, সেই ভূমিরূপের একটা ছবি এখানে দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, যেমন এখানে খাড়াভাবে স্থায়ী নদী রয়েছে, নদী কাজ করছে, তারপরে কার্স্ট উপত্যকা সৃষ্টি করছে, অন্ধ উপত্যকা সৃষ্টি হচ্ছে, শৃঙ্খল রয়েছে, উভালা রয়েছে, ভূপৃষ্ঠে পতিত জলধারা রয়েছে। তাহলে এখানে দেখা গেল যে ভৌমজল কাজ এখানে প্রাধান্য বেশি রয়েছে। তাছাড়াও ভৌমজল ছাড়াও সেই অঞ্চলে যদি কোনো ক্ষুদ্রাকৃতি কোনো নদী যদি প্রবাহিত হয়, তাহলে সেই বৃষ্টির জল বা নদী বা জলধারার জল সেখানে মধ্যে একসঙ্গে এই কার্স্ট ভূমিরূপের উপর ক্রিয়া করে এই বিশেষ বিশেষ ভূমিরূপগুলোর সৃষ্টি হয়ে থাকে। তো যে বিশেষ বিশেষ ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো সব তোমাদের সিলেবাসে নেই, যেগুলো সিলেবাসে রয়েছে সেই সম্পর্কে একটু আমরা বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে সাধারণত 7 নম্বরের প্রশ্ন আসে, প্রায়ই আসে। আগের বছরের প্রশ্ন তোমরা দেখবে, লক্ষ্য করবে সেখানে সাধারণত দুটা ভূমিরূপ সাধারণত আসে, যে হয়তো পরীক্ষা আসলো যে শৃঙ্খল ও সোয়ালোহল বা শৃঙ্খল ও ডোলাইন সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, চিত্র সহ আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বা কার্স্ট গুহা বা কার্স্ট হ্রদ কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ ব্যাখ্যা করো, এরকম 7 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন সেখানে এসে থাকে।
ঠিক আছে? তো এইভাবে তোমরা রেডি করবে এবং পরবর্তীতে আমি এই যেটুকু পড়ানো হলো সেখান থেকে বড় 7 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ অনেক সময় লক্ষ্য করা যায় যে 7 নম্বরের প্রশ্নটা 4+3 বা 5+2 এভাবে কিন্তু এসে থাকে। তাহলে এইভাবে যদি 4 নম্বরে বা 5 নম্বরে হয়তো আসলো যে সিঙ্কহোল ও ডোলাইন সৃষ্টির কারণ, এর বৈশিষ্ট্য এবং চিত্রসহ আলোচনা করো, তো সেটা 5 নম্বরে আসতে পারে। বা 3টে আসলো হয়তো যে সিঙ্কহোল, ডোলাইন এবং কার্স্ট হ্রদ সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, চিত্রসহ আলোচনা করো, 5 নম্বর আসতেই পারে। বা 7 নম্বরে আসতে পারে একটা প্রশ্ন। তো এইভাবে প্রশ্ন আমি পরবর্তীতে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তো এইভাবে ভালোভাবে তোমরা যেটুকু পড়ানো হলো সেটা ভালোভাবে লক্ষ্য করো। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে সরাসরি বলবে, আমি সেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে পরবর্তীতে স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের দিয়ে দিব। কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করবে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত বিভিন্ন ভূমিরূপ, সেই সঞ্চয়িত ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকে ভালোভাবে থাকো, ঘরেই থাকো এবং একটু পড়াশোনায় ভালোভাবে মন দাও। আপাতত আজকে এই পর্যন্ত, ঠিক আছে? বাই।